কি হয়েছে আপনার? পিছু নিয়েছেন কেন এভাবে? আরো শাসলেন, বললেন, বইয়ের সাথে কাপল পিকচার উঠাবো, আসো। এরপর উনি আমার সাথে কিছু ছবি তুলে নিলেন। এরপর বললেন, একটা ফ্যামিলি পিকচার তোলাও হয়নি, মেয়েদের নিয়ে আসো। উনি আনতে বলেছেন ঠিকই, কিন্তু আমার আর আনা লাগলো না। জেনিসাই দৌড়ে চলে এসেছে। তার পেছন পেছন জেনিফার হামাগুড়ি দিয়ে আসছে। আমি দ্রুত গিয়ে ওকে কোলে নিলাম। এভাবে ঘরে চললে সাদা জামাটার কোনো সুরত থাকবে না। এরপর আরস আমাদের একটা ফ্যামিলি পিকচার তুলল। জেনিসা বলল, আম্মু, জেনিফারের চোখে কাজল দিলে না কেন? তুমি পড়েছো, আমি পড়েছি, কিন্তু জেনিফার পড়েনি। ও কষ্ট পাবে তো, তুমি ওকেও দিয়ে দাও। আমি আর আরস দুজনেই হেসে ফেললাম। বললাম, ওর চোখে কাজল দিতে পারবো না মা, ওর সেই বয়স হয়নি, চোখে ব্যথা পাবে। জেনিসা বুঝলো জেনিফার যতটা অশান্ত ঠিক ততটা শান্ত জেনিসা, একদম আমার মনের মতো। কোনো একটা কথা বললেই বুঝে যায়। এরপর আমরা বের হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে যেতে অনেক সময় লাগবে, তাই একটু দ্রুতই বের হলাম। আমরা যখন রুমা আন্টিদের বাসায় পৌঁছালাম তখন 12:30 বাজে। রাস্তায় জ্যাম থাকবে ভেবে আগে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় কোনো জ্যাম ছিল না, তাই দ্রুতই এসে পড়েছি আমরা। বরপক্ষের আগেই চলে গিয়েছি। রুমা আন্টি আমাদের দেখে অনেক খুশি হলেন। জেনিফারের গাল টেনে দিলেন, বললেন, নাম কি রেখেছ ওর? জেনিফার চৌধুরী। উনি বললেন। ওহ। এরপর জেনিসাকে দেখে বললেন, ওকে। আমার বড় মেয়ে জেনিসা চৌধুরী। উনি আমার দিকে বিস্মিত হয়ে তাকালেন, ব্যাপারটা হয়তো বুঝলেন। এরপর মিষ্টি হেসে বললেন, ভালো, ভালোই তো আছে তাহলে। দোয়া করি সুখে থাকো। ওদিকের ব্যাপার জানো? আমি বুঝলাম না আন্টি কি বলতে চাচ্ছেন। বললাম, কোন দিকের? আন্টি অবাক হলেন, বললেন, তোমার মা তোমাকে বলেনি? আমি তো অনেক আগেই তোমার মাকে বলেছি। কি বলেছেন মাকে? মা তো আমাকে কিছু বলেননি। রুমা আন্টি এবার হেসে ফেললেন, বললেন, থাক, তোমার মায়ের কথা বলা লাগবে না, আমি বলছি তোমাকে, শোনো। উনি বলেই আবার হাসিতে ফেটে পড়লেন। এরপর বললেন, অন্তরে বউ চলে গিয়েছে দ্বিতীয়টা, এরপর আবার বিয়ে করেছিল, সেটাও চলে গিয়েছে। এরপর ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল ওর মা। ওর ছেলে বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই। জানো, আমাদের কাউকে জানায়নি এ বিষয়ে। আমাদের কি বলেছে জানো? বলেছে মেয়ে দুটোর চরিত্র ভালো না, পরক্রিয়া করে চলে গিয়েছে। এরপর একদিন ও বাড়ির প্রীতির মা প্রীতিকে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে। প্রীতির বাচ্চা কনসেপ্ট করতে পারছিল না, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। ওখানে গিয়ে দেখা হয় অন্তরের সাথে। সে তো কেমন মহিলা জানিসই, কোনো কিছু একটু জানলে পুরোটা না জানা অবধি রক্ষা নেই। এরপর পুরাটা ঘুটিয়ে সে জানতে পারে অন্তরে বাপ হওয়ার ক্ষমতা নেই। উনি পুরো এলাকা এই ঢুল পিটিয়ে দিয়েছে। এখন আর মা ছেলে লজ্জায় ঘর থেকে বের হয় না। লোকেরা তখন তোমার জন্য আফসোস করছিল অনেক। অন্তরের মা এলাকা ছাড়বে সামনের মাসে। ওদের বাড়িওয়ালাকে বলতে শুনেছি ওরা বাড়ি ছেড়ে দিয়েছে। এক মাগে তো আর শীত যায় না। আল্লাহ ওদের উচিত শিক্ষা দিয়েছে। তোমার সাথে যা করেছে ওর বিচার এখনো শেষ হয়নি, দেখবে আরো ভুগবেও। যাকগে, তোমার কমিউনিটি সেন্টারের দিকে যাও, আমি দেখি ভিতরে অনেক কাজ, বুঝোই তো। আমি মাথা নাড়ালাম। উনি চলে গেলেন। একা একাই ভাবতে লাগলাম অন্তরের ব্যাপারে। অন্তর নিজের অক্ষমতাকে স্বীকার না করে আমার উপর যেটা চাপিয়ে দিল, চাপিয়ে দিয়েই ক্ষান্ত হলো না সে। আমার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলো। সে যদি এমনটা না করতো, নিজের অক্ষমতাকে স্বীকার করতো, তাহলে হয়তো বা তার অক্ষমতাকে মেনে নিয়ে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারতাম আমি। কিন্তু সে তা করেনি। তাছাড়া তার এমন করাতে ভালোই হয়েছে। আমি আরসের মতো একজন মানুষ পেয়েছি, তার ভালোবাসা পেয়েছি, ভালো আছি আমি। আর সে তার কর্মফল ভোগ করুক। আমি যখন এসব ভাবনায় মগ্ন, তখন আরস এলেন, আর কোলে জেনিফার। আমাকে বললেন, এখানে দাঁড়িয়ে আছো,
মা আর আমি তোমাকে খুঁজছি কখন থেকে। দ্রুত চলো, কমিউনিটি সেন্টারে যাব। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে রওনাও হতে হবে। রাস্তায় জ্যাম পড়লে আজ আর বাড়ি যাওয়া লাগবে না, বিয়েই খেতে পারবে। আমি হেসে ফেললাম তার কথায়। বললাম, চলুন আমরা সবাই চললাম কমিউনিটি সেন্টারের দিকে। এই বাড়ি থেকে বেশি দূরে না কমিউনিটি সেন্টারটা, পায়ে হেঁটেই যাওয়া যায়। হাঁটতে হাঁটতে খানিকটা পথ যাওয়ার পরেই দেখা হলো কুলসুম ভাবির সাথে। এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি চিনি, ভুলিনি আমি তাদের। যারা এত যন্ত্রণা দিয়েছে তাদের কিভাবে ভুলবো আমি? ভাবি আমাকে দেখে চোখ বড় বড় করে নিলেন। আমি হেসে বললাম, কেমন আছেন ভাবি? মনে আছে আমাকে? ভাবি আমতা আমতা করে বললেন, হ্যাঁ চিনি তো, চিনবো না কেন? আমি বললাম, মনে আছে তো তাহলে? তাই তো টের বেশি। এই যে দেখুন, এই হচ্ছে আমার হাজব্যান্ড আরস চৌধুরী, আমার মেয়ে জেনিসা চৌধুরী আর জেনিফার চৌধুরী। দেখেছেন আপনি? উনি হাবলার মতো চেয়েই থাকলেন, কিছু বললেন না। এরপর আমি আবার ওনাকে বললাম, ভাবি আপনারা তো আমাকে একটা বাচ্চার জন্য নানান কথা শুনিয়েছেন। এই দেখুন, আমার এখন 2টো মেয়ে, আরও আসবে। ভাবছি একটা ক্রিকেট টিম বানাবো। আপনাদের তার কি অবস্থা, যার জন্য না ভেবেই এতগুলো কথা আপনারা আমাকে শুনিয়েছিলেন? ভাবি চুপ করেই থাকলেন। আমার মা কিছু না বলে মিটিমিটি হাসছেন। মা জেনিসাকে নিয়ে হাঁটা শুরু করলেন। ভাবি দাঁড়িয়ে আছেন। আমি আরসকে বললাম, চলুন তো যাওয়া যাক। আর সময় নষ্ট করতে চাই না আমি, জেদের বসে অনেক সময় নষ্ট করেছি এখানে, এবার চলুন। কুলসুম ভাবি আর অপমানিত মুখটা নিয়ে দাঁড়িয়েই রইলেন। আমি আরসকে নিয়ে কমিউনিটি সেন্টারের দিকে আবার হাঁটা শুরু করলাম। আরস তখন আমাকে বললেন, সত্যি কি ক্রিকেট টিম বানাতে চাও তুমি? আমি তো দেখছি দুটোকেই সামলাতে ভীষণ বেকায়দায় পড়তে হয় তোমাকে। এতগুলোকে কিভাবে সামলাবে তুমি? তুমি সামলাতে পারলে আমার আপত্তি নেই ক্রিকেট টিম বানাতে। ওনার কথায় ভীষণ লজ্জা পেলাম আমি। বললাম, ফালতু কথা রেখে চলুন তো আপনি। খাওয়া দাওয়া শেষ, মা গেলেন রুমা আন্টির কাছ থেকে বিদায় নিতে। আমি আর আরস গেলাম। মা জেনিসাকে সাথে নিয়ে গেছেন। আমি আর আরস ফাঁকা রাস্তায় হাঁটছি। আরস বললেন, তোমার ভিসা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমরা চলে যাচ্ছি। আমি বললাম আচ্ছা। আরস বললেন, ধন্যবাদ। আমি চমকে উঠলাম। বললাম, কেন? উনি বললেন, আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি উপহার দেওয়ার জন্য। আমি হেসে ফেললাম। উনি প্রায় এমন কথা বলেন। আমরা হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরেই অন্তরের সম্মুখীন হলাম আমরা। আমার পা থেকে গেল, সে এদিকেই আসছে। তাকে দেখে আমার ভীষণ ঘৃণা হচ্ছে। অতীতের তিক্ত স্মৃতিগুলো স্মরণ হচ্ছে। ইচ্ছে করছে ওর গালে কষিয়ে একটা চড় মারি। নিজেকে শক্ত করে নিলাম আমি। এরপর আরসকে বললাম, আমি আমার প্রাক্তনের সম্মুখীন হতে চাই। আপনার কোনো সমস্যা নেই তো? আরস একবার সামনের দিকে তাকালেন, আমিও তাকালাম। অন্তর তখন আমার দিকেই তাকিয়েছিল। আরস আমার দিকে তাকিয়ে বললেন, হও, আমার সমস্যা নেই, কিন্তু আমি উপস্থিত থাকবো, তোমাকে একা ছাড়বো না। আমি কিচ্ছু বললাম না। এগিয়ে গেলাম অন্তরের দিকে। কাছে গিয়েই ঠাটিয়ে এক চড় মারলাম তার ডান গালে। সে গালে হাত দিল। এরপর বাঁ গালেও দিলাম একটা। হঠাৎ আক্রমণে চমকে উঠল সে। আরসও চমকে গেল। অন্তরের চোখে মুখে ক্রোধ। আমি অন্তরকে বললাম, আপনার অত্যাচারের জবাব আমার আরও আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেইনি। অনেক অন্যায় করেছিলাম নিজের প্রতি তখন। আজ মনে হলো ভুলটা শুধরে নেই। সবগুলো সুদে আসলে না দিতে পারলেও যতটুকু দিয়েছি তাতেই চলবে আমার। আপনার সাথে হিসেব বরাবর হয়ে গেল, এখন শান্তি লাগছে। থামলাম আমি। এরপর আরসের কোলে জেনিফারকে দেখিয়ে দিয়ে বললাম, এই দেখুন আমার মেয়ে, আর এই হচ্ছে আমার স্বামী। আমি 2 সন্তানের মা। আপনার সন্তান কোথায়? কয়টা হয়েছে? অন্তর লজ্জায় মুখ নামিয়ে নিল। পুরুষ মানুষের বুঝি এর থেকে বড় লজ্জা হয় না। আরস গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। আমি হাসলাম, হেসে বললাম, থাক, সমস্যা নেই, ট্রিটমেন্ট করাতে থাকেন। আমি আবার কারো অক্ষমতাকে পুঁজি করে তাকে কথা শোনাতে পারি না। আপনি এক কাজ করবেন, যদি ট্রিটমেন্টেও কাজ না হয়
তাহলে কোনো এক বাচ্চার মা অথবা 2 বাচ্চার মাকে বিয়ে করে নেবেন। এতে করে সওয়াব পাবেন আপনি। আপনার তো সন্তান নেই, যার আছে তাকে নিয়েই না হয় চলা শুরু করুন, আল্লাহ সওয়াব দিবে। এখন আসি। অন্তরকে কথাগুলো বলে আরসের হাত ধরে হাঁটা ধরলাম আমি। আরস আমাকে বললেন, জীবনে আর কখনো তুমি এই লোকের সাথে কথা বলবে না মৌ। তুমি কি বলবে আমি তোমাকে বলতে দেবো না। ভালো খারাপ কোনো কথাই আর তার সাথে তুমি বলবে না কখনো। আমি অবাক হলাম। অন্তরের সাথে তো কেউ আমাকে মেরে ফেললেও কথা বলার ইচ্ছে নেই আমার। আমি তার সাথে কথা বলতে যাব কেন? আজ বলেছি কারণ আমি হিসেব বরাবর করতে চেয়েছিলাম। সহজ ভাষায় প্রতিশোধ নিয়েছি, যদিও সেটা কম হয়েছে মনে হচ্ছে আমার, তবুও নিয়েছি তো। কিন্তু আরও সেভাবে কেন বলল, খুব জানতে ইচ্ছে হলো আমার। আরসকে আমি বললাম, কেন এভাবে বলেছেন কেন আপনি? আরস দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমার হিংসা হয়, শুধু হিংসা না, ভয়ঙ্কর হিংসা হয়। তুমি শুধু আমার মৌ। অতীত বর্তমান ভবিষ্যৎ যাই হোক তোমার সাথে, কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাকে কখনো এই লোকের সম্মুখীন আর হতে দেব না আমি। কিছুক্ষণ আগে মনে হয়েছে আমার উপর দিয়ে সাইক্লোন যাচ্ছে, ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল। আমি হা করে ওনার দিকে তাকিয়েছিলাম। কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কিন্তু মনে প্রশান্তি পাচ্ছিলাম। ভাবতে লাগলাম, এমন কাউকে জীবনে পাবো ভেবেছিলাম আমি? ও বাড়িতে গিয়ে মাকে নিয়ে চলে আসলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হলো। অনেক ক্লান্ত হয়ে পড়লাম। আরও শেষেই বিছানায় শুয়ে পড়লেন। জেনিসাও শুয়ে পড়ল। বলল, আম্মু, আজকের বউটা না ভীষণ সুন্দর ছিল, খুব মজা হয়েছে আজকে। আমি হেসে ফেললাম। আম্মুর থেকেও বেশি সুন্দর ছিল। জেনিসা বলল, উহ, আমার আম্মু সবার থেকে বেশি সুন্দর। বলেও আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। বললাম, আমার মেয়েটাও ভীষণ সুন্দরী আর কিউট। চলো এবার দ্রুত জামাটা বদলে ফেলো। এরপরও বলল, আজ আমরা সবাই এক রঙের জামা পরেছিলাম তো, তাই সবাই শুধু আমাদের দেখছিল, আমাদেরকে সুন্দর দেখাচ্ছিল, তাই না? আমি হেসে ফেললাম। বললাম, হ্যাঁ। আরস আমাকে বললেন, এক গ্লাস পানি দাও তো, অনেক তৃষ্ণা পেয়েছে। আমি জেনিসার জেনিফারের জামা কাপড় বদলে ওনার জন্য পানি আনতে গেলাম। পানি এনে দেখলাম উনি ফোনে কথা বলছেন, বারান্দার সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে খাটে এসে বসলেন। আমিও গিয়ে ওনার পাশে বসলাম। বিছানার পাশের টেবিলে পানির গ্লাসটা রেখে চুলগুলোকে ছেড়ে দিলাম। আরস ফোনে কথা শেষ করলেন। এরপর আমাকে বললেন, দ্রুত ব্যাগ গুছাও, আমাদের যেতে হবে। এ সময় কোথায় যাব? আমি বললাম, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? উনি বললেন, পুরান ঢাকায়। আমি চমকে উঠলাম। বললাম, কেন? উনি শুয়ে পড়লেন, নীরব থাকলেন। আমি উত্তরের অপেক্ষায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন উনি। এরপর বললেন, জেনিসার দাদি মারা গেছেন, আমাদের যেতে হবে। ক্যান্টনের জুরিক শহরে এখন বসন্তকাল চলছে। এখন এই অঞ্চলে বৃষ্টিপাত এখানে সাধারণ একটা ব্যাপার। তবে তাপমাত্রা আরামদায়ক, যা পর্যটনের জন্য খুব ভালো একটা সময়। পর্বতগুলির তুষার গলে গেছে, পাহাড়গুলিতে সবুজের ঢাল উপভোগ করা যায়। কিন্তু এই সময়টায় এখানে পর্যটকদের ভিড় কম থাকে। আর কিছুদিন পরই শুরু, তবে তাদের ভিড় যখন গ্রীষ্ম আসবে। এই অসম্ভব সুন্দর জুরিক শহরে দেখতে দেখতেই কেটে গেল 4টি বছর। চোখের পলকেই সময়গুলো চলে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন আরসের সাথে আমার বিয়ে হলো। কিন্তু না, সময়ের স্রোতে তার সাথে কেটে গেছে 7টি বছর। জেনিসা এখন অনেক বড় হয়ে গেছে। জেনিফারের বয়স 5। নতুন স্কুলে ভর্তি হয়েছে সে। জেনিফার, জেনিসা এবং আমাদের মা বাবাকে নিয়েই আমাদের ছোট্ট সুখের সংসার। খুব হাসি খুশি আনন্দেই মেয়েদের সাথে সময় কাটছে আমাদের। সেদিন জেনিসার দাদি মারা যাওয়ায় খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। সেটা ওর দাদির বাপের বাড়ি। জেনিসার দাদা সেদিন ওকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। বুড়ো লোকটার জন্য আমার খুব মায়া লেগেছিল। ছেলের কবর সুইজারল্যান্ড, স্ত্রীর কবর বাংলাদেশ, আর তাকে পাড়ি জমাতে হয়েছে কানাডায়। অনেক ভেঙে পড়েছিলেন তিনি। আরস তাকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন সেদিন। ভদ্রলোক ওই দিক একটা অনুরোধ করেছিলেন আরসকে, যে জেনিসাকে যেন কিছুদিন পর পর ওনার সাথে কথা বলতে দেওয়া হয়।
অনেক কাকুতি করে বলেছিলেন উনি কখনো জেনিসাকে বলবেন না সত্য সম্পর্কে। আরস রাজি হয়েছিলেন। এরপর থেকে জেনিসা প্রায় ওনার সাথে কথা বলতো। জেনিসা জানে উনি আমার শ্বশুরের এক বন্ধু। ওনারও জেনিসার মতো একটা নাতনি ছিল, কিন্তু সে মারা গেছে। জেনিসাকে ওনার কাছে নিজের নাতনির মতো করেই মনে হয়, তাই তিনি ওকে এত পছন্দ করেন। কিন্তু আফসোস, গত বছর উনিও না ফেরা দেশে চলে গিয়েছেন। তার সমাধি কানাডাকে। উনি মারা যাওয়ার পর জোহানের দেওয়া স্টেটমেন্ট সহ কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলেন আরস। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ওগুলো পুড়িয়েছিলেন কেন। উনি তখন বলেছিলেন এগুলো হচ্ছে কালসাপ, থাকলেই যে কোনো সময় জেনিসার সামনে চলে আসতে পারে, তাই পুড়িয়ে দিচ্ছি। এতদিন এগুলোকে আমার বোঝা বোঝা লাগতো, আজ একটু হালকা লাগছে। প্রমাণ থাকলেই ঝামেলা বাড়বে। আমি আর কিছু বলিনি সেদিন। এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো। এখানে ছোটোখাটো একটা বাড়িতে আমরা থাকি। বাড়ির সামনেই একটা বাগান আছে। এই মুহূর্তে সেই বাগানে বসে চা খাচ্ছেন আর গল্প করছেন আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা। একটু দূরেই জেনিসা আর জেনিফার ফুল দিয়ে খেলছে, আর আমি দোতলার বারান্দায় ধোঁয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছি। কফিতে চুমুক বসাতে বসাতে দেখলাম জেনিসা একটা ফুল নিয়ে জেনিফারে কানে গুজে দিল। ফুলটার নাম জানা নেই আমার। জেনিফারও তার দেখা দেখি একটা ফুল তুলে জেনিসাকে ঝুঁকতে বলল। জেনিসা একটু ঝুঁকলো। জেনিফার সেটা জেনিসার কানে গুজে দিল ঠিক, কিন্তু ফুলটা পড়ে গেল। জেনিসা ফুলটাকে তুলে নিজেই নিজের কানে গুজে দিল। এরপর জেনিফারকে কোলে তুলে নিল। আমি ওদের কাণ্ড দেখে হেসে ফেললাম। এমন সময় অনুভব করলাম আমাকে পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কেউ। আমি স্মিত হাসলাম। মানুষটা আমার খুব পরিচিত। আরও আমার গালে একটা চুমু খেয়ে হাসছো কেন একা একা? আপনার মেয়েদের কাণ্ড দেখে হাসছি। আমার মেয়েরা আবার কি করেছে? ফুল নিয়ে খেলছে একজন, আর একজনের কানে ফুল গুজে দিচ্ছে। এখন তো খেলছে, আর কদিন পর মারামারি করবে, তখন? আমার মেয়েরা কখনো মারামারি করেনি আজ পর্যন্ত। দুজন দুজনকে খুব ভালোবাসে, তাদের বন্ডিং খুব ভালো। তাই আরসের কথায় রাগ হলো আমার। আমার সহজ সরল মেয়েদের মধ্যে মারামারি দেখতে চান উনি? আমি ওনাকে ভেঙচি দিয়ে ঘরে চলে গেলাম। খাটের ওপর বসতে বসতেই ওনাকে বললাম, আমার মেয়েরা একে অপরকে কত ভালোবাসে আপনার কোনো আইডিয়া আছে? ওরা নিজেদের মধ্যে মারামারি করবে কেন? আরস বললেন, তোমার 3 নম্বর মেয়ের জন্য মারামারি করবে। দেখো কোলে নেওয়ার জন্য দুজনে কি অবস্থা করে। ওনার কথায় চমকে উঠলাম আমি। আমি প্রেগনেন্ট উনি জেনে ফেলেছেন? স্মিত হাসলাম আমি। তাকে বললাম, কিভাবে জানলেন? উনি এসে আমার পাশে বসলেন, বললেন, আপনার হাব ভাব দেখে ম্যাডাম। বলে উনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমি ওনার চুলে হাত বোলাতে থাকলাম। গত কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না আমার। খাওয়া দাওয়া সব বন্ধ। এ মাসে পিরিয়ড বন্ধ হওয়ার পর প্রেগনেন্সি টেস্ট করিয়েছি, রেজাল্ট পজিটিভ এসেছে। ওনাকে আমি বলেই দিতাম, কিন্তু উনি আগে জেনে ফেলেছেন। উনি আমার কোলে চোখ বন্ধ করেই শুয়ে থাকলেন কিছুক্ষণ। আমি ওনাকে দেখছি। উনি হঠাৎ চোখ খুলে তাকালেন। আমি হাসলাম, উনিও হাসলেন। বললেন, এভাবে তাকাচ্ছ কেন? গিলে ফেলবে আমাকে?